আলহামদুলিল্লাহ, যদি 24 না হতো আজকের 25-এ এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না। যদি 24 না হতো, আমরা যারা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোনো শব্দ বের হতো না। যদি 24 না হতো, আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তিনিও এই জায়গায় থাকতেন না। যদি 24 না হতো, বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা এর দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফ্যাসিবাদী সরকারের আমলে। কারো স্বামী কিডন্যাপ হয়েছেন, তারাও আমাদের মতো মজলুম, তাদের প্রতি আমাদের সম্মানবোধ আছে। যদি এই 24 না হতো, বর্তমানে ফ্যাসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না। সুতরাং 24 আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, 24 এখন আমাদের কলিজার অংশ। এই 24কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার 2041 সাল পর্যন্ত, তাই না? জেলে ছিলাম। 24-এর 7 জানুয়ারি নির্বাচনের সময় জেলে ছিলাম। অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম। হতাশ, সবাই হতাশ। সবাই বলতেন, ভাই এখন আর শর্ট টার্ম চিন্তা করে হবে না, এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে। অনেক জীবন দিলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, জেল খাটলাম, কিন্তু কিছু করতে পারলাম না। এখন 41 সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আমি বলতাম, ভাই আমার জীবনে এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না। আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই। সুতরাং আমার কাছে ভাই কোনো 41 নাই, আমার কাছে 24-25 যাই আসবে আলহামদুলিল্লাহ। বলতো এইগুলা দুর্বল মনের সান্ত্বনা। আমি বললাম, মন একটা দুর্বল হোক সবল হোক, সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই, সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। ওই সাহায্যের দিকে তাকায় থাকবো, যতক্ষণ না আসবে তাকাইয়েই থাকবো। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব 71-কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনি ভাবে 24-কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। আর যদি অবদানকে অস্বীকার করা হয়, জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না। এই জন্য আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাবো আজীবন ইনশাআল্লাহ। 24-এর বিপ্লবে নেতৃত্ব যারা দিয়েছে, অংশগ্রহণ যারা করেছে, আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছে। এখন এই জাতির কাছে আমানত, রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলকানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। দেশের স্বার্থ, জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমরা যে কথাগুলো বলি ভালো লাগলে হুবহু এগুলা প্রকাশ করবেন, ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন। কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না, কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন, আমাদেরকে কষ্ট দেন। তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই, এ কাজ করবেন না। আপনাদের 2-1 জনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে? যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক, এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না। যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। বক্তব্যের কাট পিস নয়, ভালো লাগলে পুরোটা, না লাগলে আউট, সারাটাও ব্ল্যাক আউট করে দিবেন। আমরা কোনো সংগ্রাম করবো না আপনাদের, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট এক করবেন না, হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না। বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না। আপনারা সমাজের 4র্থ স্তম্ভ, এটা ভুলে যাবেন না। এবং 3টা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এইটাও আপনারা ভুলে যাবেন না। সমাজের 2টা অংশের দায়িত্ব সার্বজনীন, একটা সাংবাদিক সমাজ আর একটা হচ্ছে রাজনৈতিক সমাজ। এই 2 সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, একদিক থেকে দেখলে চলবে না। খোলা চোখ দিয়ে দেখতে হবে, বন্ধ চোখ দিয়ে নয়।
দুই চোখ দিয়ে দেখতে হবে, এক চোখ দিয়ে নাও, যাতে ইনসাফ কায়েম হয়। যারা এই মহৎ কাজে জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, নিঃসন্দেহে আপনাদের এই জব, আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং। বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা, সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন, আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায়। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আশ্বাস নয়, আপনাদের সঙ্গত, ন্যায়সঙ্গত, সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায় তবু আমাদের সমর্থন পাবেন, কিন্তু কাজটা ন্যায়সঙ্গত, সত্য নির্ভর হতে হবে, মিথ্যা নির্ভর নয়। আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই। পত্রিকার দুইটা পার্ট, একটা হচ্ছে নিউজ, আর একটা হচ্ছে ভিউজ। নিউজে যা আছে তাই বলতে হবে, ভিউজে আপনি যা চান সেটা বলবেন, মন খুলে বলবেন। এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনার বলার অধিকার আছে, আপনার কণ্ঠকে রুদ্ধ করবে না। আমরা সংবাদপত্র তাজা হয়ে জীবন্ত হয়ে থাকুক আমরা চাই। একটা প্রভাবশালী দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন, আপনারা তৈরি থাকুন, যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা, উনার ভাষায় ক্ষমতা, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার, সুযোগ পান, তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে, তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমি হাসতে হাসতে বলেছিলাম, মোকাবেলা করব না, তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব। ওই হাও চুমু দিয়ে বলবো, আপনারা আমাদের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করুন, তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা। এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত। এইটুকুই শুধু আমাদের অনুরোধ। সবাই ভালো থাকবেন। আমরা সেই মানবিক প্রত্যাশার তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী রক্ষবদ্ধ বাংলাদেশ রাজনৈতিক দলগুলো লড়াই করেছি একটানা 15.5 বছর। এ লড়াইয়ে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী এক এক করে শীর্ষ 10 জন নেতা সহ আরেকজন গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি এবং সহস্রাধিক সহকর্মীকে হারিয়েছে। অনেকেই গুমের শিকার হয়েছেন, আহত পঙ্গু হয়েছেন। এরকম করে অন্যান্য রাজনৈতিক দল, উলামায়ে কেরাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, এমনকি সাংবাদিক বন্ধুগণও সেই নিপীড়ন, খুন এবং গুমের শিকার হয়েছে। আমাদের আন্দোলন আমরা করেছি এই সব কিছুর বিনিময়ে, কিন্তু ফেসিবাদী সরকারকে আমরা তাড়াতে সক্ষম হইনি। 24 জুলাই যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলন ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের মনোজগতে আন্দোলনের ঢেউ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এই আন্দোলনে কতজন প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার নিখুঁত নির্ভুল তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি দল হিসাবে চেষ্টা করেছি আন্দোলনের এই শহীদ যোদ্ধাদেরকে তুলে আনতে, স্মরণীয় করে রাখতে, কিন্তু আমাদের ধারণায় পর্যন্ত, আমাদের প্রয়াসে যাদের তথ্য আমরা পেয়েছি, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এই আন্দোলনে যে সমস্ত যুবকরা, যুবতীরা জীবনের দিকে ফিরে তাকায়নি, যে তরুণরা প্রাণ চঞ্চল অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল, যে আনাসরা মাকে চিঠি লিখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল, সেই রকমই একজন দুর্বার তরুণ, আন্দোলন এবং বিপ্লবের প্রতীক, বিপ্লবীদের মুখপাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের প্রিয় শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমরা তার জীবন নিয়ে শঙ্কিত, শুধু শঙ্কিত নই, দারুণভাবে শঙ্কিত। আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। জানি না আল্লাহ তাআলা তার কপালে, কিসমতে, ভাগ্যে কি লিখে রেখেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি
আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন। তুলিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ বলেছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, যে আমি মৌতের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি। এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি, আল্লাহ তাআলা তার কুদরতের হাত হাদের দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসেবে আমাদের কাছে ফিরিয়ে দিন। প্রসঙ্গক্রমে এখানে বলতে হয়, তারপরে এই বেদনাদায়ক কাপুরুষিত এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী, যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন। অথচ তিনি আছেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন, তাহলে জাতি তার ব্যাপারে